আজ অনেক দিন পর অফিস থেকে ছুটি পেয়েছি। বেশ কয়েক মাস ধরে গ্রামে যেতে চাইছিলাম, কিন্তু কোনোভাবেই সুযোগ পাচ্ছিলাম না। মা প্রতিদিনই কল করে বলে একটা দিন থেকে যা। আজকে দুর্গাপুজোর উপলক্ষে 3 দিনের ছুটি দিয়েছে, তাই চিন্তা করলাম আজই রওনা দেব। কিন্তু অফিস থেকে ফিরতে ফিরতে প্রায় 7টা বেজে গেছে। গোসল শেষে সবকিছু গুছিয়ে বাস স্ট্যান্ডে পৌঁছতে প্রায় 9টা, আর বাস ছাড়তে ছাড়তে প্রায় 10টা বেজে গেল। যাত্রাপথ ভালোই চলছিল। সামনে রাস্তা বন্ধ, এই বাস আর সামনে যেতে পারবে না। ছোট একটা ব্রিজ ছিল, তাও ভেঙে গেছে। আপনারা চাইলে অন্য কোনো যানবাহনে করে গ্রামে যেতে পারেন। বাস চালকের কথা শুনে মাথা খারাপ হয়ে গেল। কি করব বুঝতে পারছি না। আচ্ছা দাদা, একটু বলুন তো আমরা এখন কোথায় আছি? চুনুইডাঙ্গা ব্রিজের সামনে আছি। শুনলাম সন্ধ্যায় নাকি ব্রিজটা ধসে পড়েছে, তাই এখান দিয়ে একেবারে যাতায়াত বন্ধ হয়ে গেছে। তাহলে এখান থেকে শান্তিনগর যেতে কত সময় লাগতে পারে? শান্তিনগর বেশি দূরে নয়, 10 কিলোমিটারের রাস্তা। তবে এত রাতে কোনো গাড়ি পাবেন না। আপনি বরং বাসেই ঘুমিয়ে পড়ুন, সকাল হলে চলে যাবেন। ওনার কথা শুনে আমি বাস থেকে নেমে রাস্তার ধারে দাঁড়ালাম। আশেপাশে জনবসতি একেবারেই নেই বললেই চলে। অনেকেই বাসে ঘুমিয়ে পড়েছে, তারা সকাল হলেই চলে যাবে। কিন্তু আমাকে যেভাবেই হোক আজকে রাতেই বাড়িতে পৌঁছতে হবে। মা রান্না করে আমার জন্য অপেক্ষা করে আছেন। হাঁটার জন্য পা ফেলবো এমন সময় একজন বলল, ও দাদা, কোথায় যাবেন আপনি? আমি পেছনে তাকিয়ে দেখলাম আমার মতো একজন ব্যাগ হাতে আমার দিকে এগিয়ে আসছে। এই তো শান্তিনগরের দিকে যাচ্ছি। আপনি ওই বাসে আসলেন বুঝি? হ্যাঁ দাদা, কি একটা ঝামেলা বলুন তো। এত রাতে ভ্যান রিক্সা কিছুই নেই। এতটা পথ আদৌ কি হেঁটে যাওয়া সম্ভব? কি আর করার, হেঁটেই যেতে হবে। বিপদ তো আর বলে আসে না। তা ঠিক বলেছেন। যাই হোক, আপনাকে সাথে পেয়ে একটু সাহস বাড়লো। ভাবছিলাম একাই যেতে হবে। হ্যাঁ তা ঠিক, আমিও ভেবেছিলাম এই পথে আর কাউকেই পাবো না। আপনি যাচ্ছেন কোথায় সেটাই তো জানা হলো না। ও হ্যাঁ, আমি কুঞ্চিপাড়া যাব। নাম শুনেছিলেন কখনো? ও হ্যাঁ শুনেছি, কিন্তু যাওয়া হয়নি। শুনশান এই পথে লোকটির সাথে গল্প করতে করতে অনেকখানি পথ এগিয়ে এসেছি। আমার গ্রামের পথ এসে গেছে দাদা। আপনি চাইলে রাতটা আমাদের বাড়িতেই কাটিয়ে যেতে পারেন। এই অন্ধকার রাতে একা একা যাওয়াটা ঠিক হবে না। না না দাদা, আমি ঠিক যেতে পারবো। তাছাড়া মা হয়তো এখনো আমার জন্য অপেক্ষা করে আছেন। আমি দেখি সামনের বাজারে কোনো রিক্সা পাই কিনা। না পেলে পুরোটা পথ হেঁটেই যেতে হবে। তবে আপনার সাথে কথা বলে বেশ ভালোই লাগলো। আর ঠিক আছে দাদা, সাবধানে যাবেন। লোকটিকে বিদায় দিয়ে আমি আবার হাঁটতে থাকলাম। ঘড়িতে তখন প্রায় 1টা। অন্ধকারে আচ্ছন্ন পুরো রাস্তা। চারপাশে গাছগাছালি ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। কিছুটা দ্বিধা নিয়েই সামনের দিকে হাঁটা শুরু করলাম। হঠাৎ দূর থেকে একটা গাড়ির হর্নের আওয়াজ পেলাম। পেছনে তাকাতেই একটা হেডলাইটের আলো এসে চোখে পড়ল। ওই তো একটা গাড়ি দেখা যাচ্ছে, মনে হচ্ছে এদিকে আসছে। যাক বাবা, ভেবেছিলাম বাকিটা পথ হয়তো হেঁটে যেতে হবে। গাড়িটি আমার সামনে এসে থামলো। কিন্তু এ কি, গাড়িটি ফুল দিয়ে সাজানো, যেন কোনো বিয়ের গাড়ি। জানলার কাচ নামিয়ে চালক বলল, কোথায় যাবেন? এত রাতেই জঙ্গলে রাস্তা দিয়ে যাচ্ছেন? আপনার সাহস তো দেখছি কম না মশাই। বাসে করে আসছিলাম দাদা, শান্তিনগর যাব। কিন্তু হঠাৎ পিছনে একটা ব্রিজ ভেঙে যাওয়ায় বাসটা আর এগোলো না, তাই বাধ্য হয়ে অন্য রাস্তা দিয়ে আসতে হলো। আপনার এখানে কি কোনো জায়গা হবে? আমি সামনেই নেমে যাব। উঠে বসুন, আমরাও শান্তিনগর দিয়ে যাব। আমি গাড়িতে উঠে বসলাম, কিন্তু আশ্চর্যের বিষয়
এত বড় গাড়িতে ড্রাইভার ছাড়া আর কেউ নেই। বিষয়টা আমার কাছে একটু অদ্ভুত লাগলো। বাইরে থেকে তো দেখলাম ফুল দিয়ে সাজানো একটা বিয়ের গাড়ি, অথচ ভেতরে কোনো মানুষই নেই। বিয়ে বাড়িতে যাচ্ছেন নাকি ফিরে আসলেন? গাড়ি ফাঁকা দেখছি যে। হ্যাঁ, আমি ফিরে এসেছি, আবার ফিরে এসেছি। আমি ভাবলাম হয়তো বিয়ে বাড়ি থেকে ফিরে আসার কথা বলছে। হঠাৎ আমার চোখ পড়ল সামনে থাকা লুকিং গ্লাসের উপর। আমি দেখলাম পেছনে থাকা ভয়ঙ্কর চেহারার দুজন লোক ঠিক আমার দিকে তাকিয়ে বীভৎসভাবে হাসছে। আমি সাথে সাথে পেছনে তাকিয়ে দেখলাম গাড়ি পুরো ফাঁকা, কেউ নেই সেখানে। তখনই ড্রাইভার বলে উঠল, পেছনে কি দেখছেন? আমি আবার লুকিং গ্লাসে তাকিয়ে দেখলাম কিছুই নেই। পেছনে কাউকে দেখতে পেলাম মনে হলো। কেউ নেই ওখানে? আপনি অনেক ক্লান্ত, তাই ভুলভাল দেখছেন। হ্যাঁ, হয়তো আমার চোখেরই ভুল ছিল, সারা রাত ঘুম হয়নি তো। অনেকক্ষণ রাস্তা হেঁটে বেশ ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই কখন যে ঘুমিয়ে পড়েছি বলতেই পারি না। হঠাৎ গাড়ির ঝাঁকুনিতে ঘুম ভেঙে গেল। দেখতে পেলাম অবিরাম গতিতে গাড়িটা চলছে, কিন্তু ড্রাইভার সেখানে নেই। আমার মাথা ঘুরতে লাগলো, ড্রাইভার ছাড়া একা গাড়িটা চলছে কিভাবে? আশেপাশে তাকিয়ে দেখলাম কোথাও সেই ড্রাইভার নেই। ভয়ে আমার শরীর ঠান্ডা হতে লাগলো। হঠাৎ আমার চোখ পড়ল আবার সেই লুকিং গ্লাসের ওপর। এবার দুজন নয়, তিনজন ভয়ঙ্কর চেহারার মানুষ সেখানে বসে আছে। আমি সাথে সাথে পেছনে তাকিয়ে দেখলাম এবার সত্যি সেই তিনজন বসে আছে। কারো গলা কাটা, মুখ থেতলে গেছে, আবার কারো চোখ নেই। তৎক্ষণাৎ বুঝতে পারলাম কিছুক্ষণ আগে গাড়িতে যে ড্রাইভার ছিল সেও তাদের মধ্যেই একজন। আমি ভয়ে ভয়ে বললাম, আপনারা কারা? কিছুক্ষণ আগেও তো সবকিছুই ঠিক দেখছিলাম। লোকগুলো একসাথে অদ্ভুত গলায় হাসতে শুরু করলো, কিন্তু কোনো উত্তর কেউ দিল না। আরো সজোরে হাসতে লাগলো। হাসির শব্দে আমার গা ছমছম করে তুলছিল। আমি ভয়ে ভয়ে আবার বললাম, আমাকে নামিয়ে দিন, আমি হয়তো ভুল গাড়িতে উঠেছি, আমাকে আপনারা নামিয়ে দিন, আমি কিন্তু আপনাদের কোনো ক্ষতি করিনি। নামানো কি এতই সহজ? এখন আমাদের সাথেই যেতে হবে। এই গাড়িতে যে একবার উঠেছে সে আর নামতে পারেনি। মানে দেখুন, আমি তো কিছুই জানতাম না, আমি শুধু এই গ্রামে ফিরছিলাম, আমাকে দয়া করে নামিয়ে দিন। কোনোভাবেই তোর বাঁচার পথ নেই, আজ তোকে মরতেই হবে। আমি বুঝতে পারছিলাম না কিভাবে এই অবস্থা থেকে বের হব। গাড়িটা তখনও ভয়ঙ্কর গতিতে ছুটে চলেছে। আমি জানলা দিয়ে ঝাঁপ দেওয়ার কথা ভাবলাম, কিন্তু সেটাও অসম্ভব মনে হচ্ছিল। গাড়ির দরজা খোলার চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই খুলছে না। এবার পেছন থেকে বড় একটা রক্তমাখা হাত এসে আমার গলা চেপে ধরার চেষ্টা করলো। আমি শরীরের সব শক্তি দিয়ে শেষবারের মতো গাড়ির দরজায় লাথি মারি। দরজা খুলে যায় আর আমি ছিটকে গিয়ে রাস্তায় পড়ি। এরপর আর কিছুই মনে নেই। চোখ খুলতেই দেখি সকাল হয়ে গেছে। আমি একটা পাথরের সামনে পড়ে আছি। উফ, উফ, শরীরে কি ব্যথা, কোনোভাবেই তো উঠতে পারছি না। আশেপাশে তো তেমন কাউকে দেখতে পাচ্ছি না। এত সকালে এই পথে দাঁড়িয়ে আছেন কেন? কোথায় যাবেন? আর আপনার সারা শরীরে দেখছি রক্তের দাগ। অ্যাক্সিডেন্ট করেছেন নাকি? শান্তিনগর যাব, যত টাকা লাগে দেব, কিন্তু এক্ষুনি নিয়ে চলুন, বেশি কথা বলার সময় নেই। লোকটি বসতে বলল। আমি উঠে বসলাম। গাড়ি চলছে তার গতিতে, আর আমি এক মনে ভাবতে লাগলাম গত রাতের সব ঘটনা। লোকটি হঠাৎ বলল,
কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ বলুন। এই পথে এত সকালে আমি সচরাচর কাউকে দেখি না। আমার বাড়িও এখান থেকে একটু দূরে, তাই খুব সকালেই আমাকে গাড়ি নিয়ে বের হতে হয়। আপনি কোথা থেকে আসলেন, আর সারা শরীরে দাগই বা কিসের? হ্যাঁ, আপনি এই রাস্তা কিংবা কোনো বিয়ের গাড়ি সম্পর্কে কিছু শুনেছেন? ও, এখন বুঝেছি। তাহলে এটাই মনে মনে সন্দেহ করছিলাম। এটা বেশ পুরনো ঘটনা। প্রায় 5 বছর আগে বিয়ে বাড়ি থেকে আসা 3টে গাড়ি অ্যাক্সিডেন্ট করে। শুনেছিলাম সেদিন ওভার স্পিডে বিয়ের গাড়ি 3টে চলছিল। পাহাড়ে উঁচু নিচু রাস্তা, তার উপর কুয়াশা। এমন অবস্থায় প্রথম গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে গিয়ে একটা বড় গাছের সাথে ধাক্কা খায়। পেছনে দুটো গাড়ি সারিবদ্ধভাবে আসায় সেগুলো উল্টে যায়। সেখানে বরকনে সহ প্রায় 13 জন মানুষ মারা যায়। সবাই এই অ্যাক্সিডেন্টের কারণ হিসেবে ড্রাইভারকে দায়ী করে গণপিটুনি দিয়ে 3 জন ড্রাইভারকে মেরে ফেলে। অদ্ভুত মানুষ তো। কেউ কি স্বেচ্ছায় গাড়ি অ্যাক্সিডেন্ট করায় নাকি? এটা একদম ঠিক করেন ওদের সাথে। ঘটনা এখানে শেষ হলেই ভালো হতো। ওরা তাদের লাশগুলোকে বাড়ি পর্যন্ত নিয়ে যেতে দেয়নি, দূরে জঙ্গলের পাশে ফেলে দিয়ে আসে, যা পরবর্তীতে কুকুর ও শিয়ালের আহার হয়ে যায়। সেদিনের পর থেকে এই রাস্তা দিয়ে যে গেছে সেই এই বিয়ের গাড়ির খপ্পরে পড়ে মারা গিয়েছে। কিন্তু আপনি এত কিছু কিভাবে জানলেন? সেদিন আমিও সারাদিন গাড়ি চালিয়ে রাতে বাড়ি ফিরছিলাম। পথের মাঝখানে একটা গাড়ি দাঁড়িয়ে থাকা দেখে আমি সেখানে গিয়ে জিজ্ঞেস করি, ও দাদা, এই বলুন তো হচ্ছেটা কি এখানে? পুরো রাস্তাটা বন্ধ করে রেখেছেন। বলি, রাস্তাটা কি আপনার নিজের নাকি? তারপর যা দেখলাম তাতে আর একটা মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকার সাহস পাইনি। দৌড়ে আমার গাড়িতে উঠে সেখান থেকে দ্রুত চলে যাই। গাড়ি না থাকলে হয়তো সেখান থেকে বেঁচে ফিরতে পারতাম না। পরে লোক মুখে জানতে পারি সব রহস্য। আমি আর কোনো কথা বলতে পারছি না। এক ধ্যানে তার গাড়ি চালানোর দিকে তাকিয়ে থাকলাম আর ভাবলাম, ভুল করেও কোনোদিন এই পথে আসার চিন্তাও করব না।